সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর। এদিকে ফের শাহবাগ অবরোধ ইনকেলাব মঞ্চের। অপরদিকে কবে মিলবে সূর্যের দেখা, জানালো আবহাওয়া অফিস। আরও থাকছে আজও স্বাক্ষর সংগ্রহে তাসনিম জারা এবং সবশেষে থাকছে শেষ মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন তথ্য। সোমবার আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ ৩০ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা ট্রিবিউনালকে জানান, আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে কোনো ব্যবস্থা নেননি বলে তদন্তে পাওয়া যায়। এমনকি তৎকালীন রংপুরের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও জানান তিনি। আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ৬ আসামি গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম। তার বিষয়ে জবানবন্দিতে রুহুল আমিন বলেন, সাবেক প্রক্টর শরীফুল বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও অন্য আসামিদের বেআইনি কার্যক্রম প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেননি। আবু সাঈদকে হত্যা এবং অন্যদের গুরুতর জখম করার ঘটনায় উস্কানি দেন ও সহযোগিতা করেন তিনি। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা আরও বলেন, আবু সাঈদকে হত্যা এবং অন্যদের গুরুতর জখম করতে উস্কানি দেন ও প্রত্যক্ষ সহযোগিতা করেন রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া। এছাড়া তিনি গত বছরের ১১ জুলাই আবু সাঈদকে থাপ্পড় মারেন। পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাঈদকে হত্যা করেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। এদিকে ফের শাহবাগ অবরোধ ইনকেলাব মঞ্চের। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। পরে ২:৩০ দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সেখানে আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, যেই হাদি জনতার সেই হাদি মরে না, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকেলাব মঞ্চ। রবিবার রাতে ৪ দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। ৪ দাবি হল: ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। আগামী 7 জানুয়ারি এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি। তবে হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে 2 জন গ্রেপ্তার হওয়ার যে তথ্য ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। হাদি হত্যায় এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে 6 জন জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকারীরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শালুক, ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট আ কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কাবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। অপরদিকে কবে মিলবে সূর্যের দেখা জানালো আবহাওয়া অফিস। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রবিবার 28 ডিসেম্বর দেশের সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলিতে। কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী। নেই সূর্যের দেখা, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও 3 থেকে 4 দিন। আবহাওয়া দপ্তর আরও জানায়, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এদিকে শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আরও থাকছে আজও স্বাক্ষর সংগ্রহে তাসনিম জারা, প্রয়োজন আরও 1500। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাসনিম জারা। রবিবার সারাদিন স্বাক্ষর সংগ্রহ শেষে রাতে বাসায় ফেরেন তিনি। একদিনেই প্রায় 3000 ভোটারের স্বাক্ষর হয়েছে। এখনও প্রার্থী হতে প্রয়োজন আরও 1500 ভোটারের স্বাক্ষর। রবিবার দিবাগত রাত 12:42 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তাসনিম জারা এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, সারাদিন স্বাক্ষর সংগ্রহ শেষে মাত্র বাসায় ফিরলাম, আরও 1500 স্বাক্ষর প্রয়োজন। আগেই বলেছিলাম এত অল্প সময়ে 5000 স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার, তবে আপনাদের সহযোগিতায় সেটা সম্ভব হওয়ার পথে। ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, সোমবার সকাল 7টা থেকে আবারও বুথে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। দুপুর 12টার মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে হবে, তা না হলে এই নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি ভোটারদের স্বাক্ষর দিতে অনুরোধ জানিয়ে বুথের ঠিকানা উল্লেখ করেন। বুথ দুটি হল খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে একটি বুথ এবং বাসাবো বালুর মাঠ সবুজবাগ এলাকায় আরেকটি বুথ। এছাড়া স্বেচ্ছাসেবকরা বাসায় বাসায় গিয়েও স্বাক্ষর সংগ্রহ করছেন বলেও জানান তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি স্বাক্ষর দেওয়ার প্রক্রিয়াও বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে বলা হয়, নির্ধারিত ফর্মটি প্রিন্ট করে অথবা বুথ থেকে সংগ্রহ করে প্রথম পৃষ্ঠায় নাম, ঠিকানা ও স্বাক্ষর দিতে হবে। তবে ক্রমিক নম্বর ও ভোটার নম্বরের ঘর ফাঁকা রাখতে হবে, অন্যথায় ফর্ম বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পৃষ্ঠায় একই ব্যক্তির নাম পুনরায় লিখে ভোটার আইডি নম্বর দিতে হবে। পূরণ করা ফর্ম যে কোনো বুথে জমা দিতে অনুরোধ করা হয়েছে। এবং সবশেষে থাকছে শেষ মুহূর্তে 15 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন। চেয়ারপারসন খালেদা সহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা 12 আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আদম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদাল প্রতীকে লড়বেন। নারায়ণগঞ্জ 5 আসনে ব্যবসায়ী মাসুদুজ্জামানের ভোটের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর প্রেসিডেন্ট আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। রাউজান চট্টগ্রাম 6 আসনে ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবরকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি সেখানে দুপক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কমিটিও ভেঙে দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, তারিক রহমানের সাথে প্রার্থীদের সাম্প্রতিক মতবিনিময় সভাতেও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি।
ওই আসনে নতুন মনোনয়ন পাওয়া গোলাম আকবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। চট্টগ্রাম 14 আসনটি আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জাসিম উদ্দিনকে প্রার্থী করেছে। চট্টগ্রাম 4 আসনে কাজী সালাহুদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম 11 থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 10 আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিবর্তন এসেছে। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমানের ঋণ খেলাপির সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপির নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তবে মান্না শেষ পর্যন্ত প্রার্থিতা ফেরত পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে প্রাক্তন সচিব মুশফিকুর রহমানের পরিবর্তে কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়া হয়। মুন্সিগঞ্জ 2 আসনে একমি গ্রুপের চেয়ারম্যান প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আহমেদ মনোনয়ন পেয়েছেন। আর মুন্সিগঞ্জ 3 আসনে কামরুজ্জামান রতনের পরিবর্তে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে গণ অধিকার পরিষদ থেকে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানকে। বিএনপি 2 দফায় 272 আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও 15টি আসন ছেড়ে দেয়। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, তার জানামতে 300 আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসাথে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।